তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারিদিকে শুনশান, পাথরের চাই, ধুধু বালি, ঝলসে যাওয়া শুকনো গাছপালা, কোথাও একটা জনমানুষ নেই। তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি। গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ শীর্ষ মর্দানার জল তেষ্টা পেল, কিন্তু কোথায় জল? গুরু নানক বললেন, ভাই মর্দানা, সবুর করো, পরের গায়ে গেলেই পাবে। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকে ঝুঁকি পোয়াতে হবে। গুরু বোঝানোর চেষ্টা করলেন, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। মর্দানা তবু নড়তে রাজি নয়, সেইখানেই বসে পড়ে। এগোবার আর উপায় নেই। গুরু গভীর সমস্যায় পড়লেন। মর্দানার একগুঁয়েমি দেখে হাসি পেলেও সেই সঙ্গে বিরক্ত হলেন। পরিস্থিতি দেখে ধ্যানে বসলেন তিনি। চোখ খুলে দেখলেন মর্দানা তেষ্টার চোটে জল ছাড়া মাছের মতো ছটপট করছে। সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়োয় বলি কান্দারি নামে এক দরবেশ কুঠির বেঁধে থাকেন, ওর কাছে জল পেতে পারো। এ তল্লাটে ওর কুয়ো ছাড়া আর কোথাও জল নেই। তারপর কি হলো মা? মর্দানা জল পেল কিনা জানবার আর তর সইছিল না। মর্দানা শুনেই ছুটে গেল। একে তেষ্টায় কাতর, তার উপর মাথায় গনগনে রোদ, ঘেমে নিয়ে পাহাড়ে উঠছে। হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্টে উঠতে পারল। বলি গান্ধারীকে সেলাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন। সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। জিজ্ঞেস করলেন, কোন থেকে আসছো? মর্দানা জানায়, আমি পীর সাহেবের সঙ্গে ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি। বড্ড তেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও জল নেই। নানকের নাম কানে যেতেই বলি কান্দারি রেগে তাকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। নিমেষেই নালিশ জানালো। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসলেন। মর্দানা, তুমি আরেকবার যাও, এবার নম্রভাবে বলবে, আমি নানক দরবেশের অনুচর। তার ভয়ঙ্কর তেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই। ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার গেল। কিন্তু বলি কান্দারি, আমি ফকিরের শিষ্যকে এক গুন্ডুস জল দেব না বলে এবারও তাড়িয়ে দিলেন। মর্দানা এবার যখন ফিরল তখন রীতিমতো করুণ অবস্থা। গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে ঘামছে। বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কার বলে ওর কাছে আর একবার যেতে বললেন। আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল। যা অবস্থা, হয়তো পথেই প্রাণটা বেরিয়ে যাবে। তিনবারের বার চূড়োয় পৌঁছই মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ে। বৃদ্ধ ফকির এবারও কাকুতি মিনতি অগ্রাহ্য করলেন। ওই ফকির নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য সামান্য খাবার জলও জোগাড় করতে পারে না। বলি গান্ধারী যথেষ্ট গালাগালি করলেন। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে প্রায় মূর্ছিত হয়ে পড়ল। পিঠে হাত বুলিয়ে সাহায্য জুগিয়ে উনি সামনের পাথরটা তুলতে বললেন। পাথরটার তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো। নিমেষেই চারিদিকে থই থই। ঠিক সেই সময় বলি গান্ধারীর জলের দরকার হয়েছে। দেখলেন কই একটুও জল নেই। উনি রীতিমতো হতভম্ব। ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। বলি গান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলাতলে অনুচর সহ রয়েছেন। ক্ষিপ্ত হয়ে বলি পাথরের একখানা চাঙর নিচে গড়িয়ে দেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কার ধ্বনি দিতে বললেন। কাছে আসতেই উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিল। হাসান আবদালে
এখন যার নাম পাঞ্জা সাহেব। গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। এ কি আদৌ সম্ভব? একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? ওতে কিনা আজও হাতের ছাপ লেগে আছে। বিশ্বাস হলো না। মনে হয় পরে কেউ খোদাই করেছে। মায়ের সঙ্গে তর্ক শুরু করি। পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে। বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে? গল্পটা মনে পড়লেই হাসি পেত। গল্পটা বার কয়েক গুরুদ্বারেতেও শুনেছি, কিন্তু এই ব্যাপারটাতে সবসময়ই মাথা বাঁকিয়েছি। এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে শোনানো হতো। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টার মশাইয়ের সঙ্গেও তর্ক করেছিলাম। যারা পারে তাদের পক্ষে মোটেও অসম্ভব নয় বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। তবু বিশ্বাস হলো না পাথরের চাঙড় কেউ থামাতে পারে। আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছে করত। কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবের শাখা হয়েছে। সেকালে ঘন ঘন শাখা হতো। কোথাও শাখা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন, রাতে মেঝেতে শুতে হবে। তবে শাখা আসলে কি তখন জানতাম না। আমাদের গা থেকে পাঞ্জা সাহেব তেমন দূরে না। শাখার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল। শাখার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। দূরের শহরে ফিরিঙ্গিরা নিরস্ত ভারতীয়দের উপর গুলি করেছে। আবাল বৃদ্ধা বনিতা সবাই আছে মৃতদের মধ্যে। বাকিদের অন্য শহরের জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা, তাও হুকুম রয়েছে তাদের ট্রেন যেন কোথাও না থামে। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত। পাঞ্জা সাহেবেই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এ হতে পারে না। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিফোন টেলিগ্রাম গেল, তবু ফিরিঙ্গিদের হুকুম কিছুতেই ট্রেনকে থামানো যাবে না। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকেরা খিদেই কাতর। জল রুটির ব্যবস্থা নেই। সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি, তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল ডাই করে রাখে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যাবে, কি করা যায়? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনা শোনালেন। রেল লাইনে আমার ছেলেপুলের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন। ওদের পিছনে এক একজন করে আমরা বউ বাচ্চারা। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে এসে। দেখি ওর বুকের উপর দিয়ে চাকা, তারপর ওর সঙ্গীদের বুকের উপর দিয়ে। আমি চোখ বুঝলাম। চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুকে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে। ট্রেনটা পিছুতে লাগলো। লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। সচক্ষে দেখেছি খালবাড়ির সেতুটির দিকে রক্তের স্রোত। অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই। সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি। সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল। গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এ রাস্তায় এসেছিলেন, তেষ্টা পেলে গুরু নানক কোন পদ্ধতিতে তাকে বলি কান্ধারির কাছে পাঠিয়েছিলেন, বলি কান্ধারি কিভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুটে ঝর্ণা বেরিয়ে আসে, তাতে বলি কান্ধারি ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙড় গড়িয়ে দেয়। মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে
কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল। কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙড় থামাবে? অমনি আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? আমার চোখে জল। কোনো কিছু পরোয়া না করে, জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য।